দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। তাপমাত্রা বাড়ায় সারা দেশে নতুন করে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়সীমা আরও বাড়তে পারে এবং সহসাই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। এদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পাশাপাশি রাস্তার পাশের শরবত ও খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর বাদলের রিপোর্টে এর বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে দেশ। গরমে উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট। বৈশাখের রোদে লেকের পানিতে ঝাপাঝাপি করতে দেখা যায় শিশুদের। একটু শীতল হওয়ার আশায় রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবতের দোকানে ভিড় করে শরবত পান করছেন সাধারণ মানুষ। অনেকে স্বাস্থ্য ঝুঁকির কথা জেনে, আবার অনেকে তা না জেনেই পান করছেন। বিট লবণ, ট্যাং এটি তো আপনারা জানেনই, মানে এটি খাওয়াটা ক্ষতি, তারপরও মানুষ খাচ্ছে, যাই না শুনেই খাচ্ছে সবাই। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ সব বয়সীরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক জানালেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোক বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমরা রোদে এই সময় না যাওয়ার চেষ্টা করব। এখন একান্ত বাধ্যগত কারণে যাদেরকে যেতে হয় তাদের জন্য কিছু কথা যেটা আমরা বলি সেটা হলো যে আপনারা একটু ঢিলাঢালা পোশাক পরেন এই সময়। তারপর হলো যে পানিটা, যারা কর্মক্ষেত্রে বাইরে কাজ করতে হচ্ছে তারা বাসা থেকে পানিটা সাথে নিয়ে যান, একটা ছোটো বোতলে আপনারা পানিটা নিয়ে যান। বাইরের খোলা পানিটা এটা আসলে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। বিশেষ করে যেমন আপনার এই যে শরবত, বাইরের যেগুলো পাওয়া যায় এই খাবারগুলো। আর শিশুদেরকে এই সময় একটু ভালোভাবে যত্ন নিতে হবে। এদিকে আবহাওয়া অফিস বলছে, মাস জুড়েই আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহীতে এর প্রভাব বেশি দেখার সম্ভাবনা রয়েছে। গত 72 ঘন্টার যেটা ছিল ওটাকে আমরা আজ সকালে আপডেট করেছি। তবে যেটা চলমান তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে। কিন্তু আজকে যেটা ইস্যু করেছি আমরা বলেছি যে আপাতত 3 দিন এটা কন্টিনিউ করবে। ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে। তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে। চলতি মাসের শেষ নাগাদ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। আর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থেকে তপ্ত দুপুরে সাধারণ মানুষের কথা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে, আপনিও শুনেছেন। তো একটু জানতে চাইছি আপনার কাছ থেকে, সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা কেমন দেখছেন হাতিরঝিল এলাকায়? আফসানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে 3 দিন আসলে 72 ঘন্টা আবারও সেই তীব্র তাপপ্রবাহের যে অ্যালার্ট সেটি কিন্তু জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এবং সে অনুযায়ী আমরা যেমনটা দেখছিলাম যে প্রতিদিনই কিন্তু আমরা দেখছি সবচেয়ে বেশি আসলে খেটে খাওয়া মানুষ এবং যারা বিশেষ করে পথ শিশু রয়েছেন তারা কিন্তু এই যে হাতিরঝিলের যে সেখানে কিন্তু হাতিরঝিলে তারা পানিতে সাঁতার কাটছেন প্রতিনিয়তই এবং দেখছিলাম। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখে আফসানা আপনাকে, যে আমরা দেখছিলাম যে হাতিরঝিল এলাকার যে প্রতিটি গাছের যেখানে ছায়া আছে সেই জায়গাগুলোতেই আসলে একটু স্বস্তির জন্য তারা বিছানা পেতে বসেছেন। অনেকেই যেখানে বসার জায়গা সেখানে অস্বস্তিকর এই পরিবেশের মধ্যে তারা কিছুটা স্বস্তির আশায় অনেকে দেখছি যে এখানে ঘুমিয়ে পড়েছেন। এরকমও কিন্তু আমরা দেখেছি বৃদ্ধকে, তিনি এখানে ঘুমাচ্ছেন। এবং সবচেয়ে বেশি যেটি আসলে আফসানা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে বিশেষ করে আজকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে বেশ ঝড়ো হাওয়া বা শিলাবৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগগুলোতে কিন্তু তাপমাত্রার পরিমাণ এখন যেরকমটা আছে সে থেকে কিন্তু আরও বাড়বে। এবং সেজন্যই কিন্তু সবাইকে সতর্ক থেকে, বিশেষ করে জরুরি প্রয়োজন ছাড়া আসলে কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য কিন্তু অনেক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন যে বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের যে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্য এবং পাশাপাশি তাদের সবচেয়ে বেশি তরল জাতীয় যেসব খাবার আছে
সেসব খাবার খাওয়ার জন্যই কিন্তু তারা বলছেন। এবং এই অস্বস্তিকর পরিবেশ থেকে আসলে কবে মুক্তি মিলবে সেটি কিন্তু প্রতিনিয়তই আবহাওয়া অফিস বার্তা দিচ্ছেন যে খুব শীঘ্রই সহসাই হয়তো এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। সে পর্যন্ত হয়তো এই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে এবং এপ্রিল এবং মে মাস জুড়ে প্রতিনিয়ত এই তাপমাত্রা ওঠানামার মধ্যে থাকবে, সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে এবং সেই অনুযায়ী সবাইকে সতর্কভাবে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তা আফসানা, এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরঝিল থেকে। জি, ধন্যবাদ আশিক। এদিকে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলায় রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র তাপদাহে শহরের পাশাপাশি গ্রামগঞ্জে বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে মেহেরপুর সহ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গেল 10 দিনের অব্যাহত তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে পশুপালন, পাশাপাশি হাসপাতালে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগী। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছেন আরও কয়েকদিন তীব্র তাপমাত্রা চলমান থাকবে। ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেড়াতে পারছে না, আর বেড়ালে মনে হচ্ছে এই আগুনের মতো ছাড়া লাগছে চোখে। মানুষ বেড়াতে পারছে না, এতে করে আমাদের ভালোভাবে কিছুই হচ্ছে না। বৃষ্টি নেই, খরা নেই, তাপ বেশি, গরু বাছুর রাখা মুশকিল হয়ে যাচ্ছে, খাল বিলি পানি নেই, ঘাস কাটার সমস্যা আছে, গরমে খাদ্য খাওয়ার গোছানো না করা হচ্ছে। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, জানাবেন যে দাবদাহে নওগাঁর জনজীবনে কি প্রভাব পড়েছে এবং আম লিচু সহ কৃষি খাতে এর প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ আফসানা। আপনি যেমনটা বলছিলেন যে তীব্র দাবদাহের কারণে কিন্তু সারা দেশের মতো নওগাঁ জেলাতেও মানুষের জনজীবন, সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। নওগাঁ জেলা, আপনাকে জানিয়ে রাখি, ধান উদ্বৃত্ত জেলা এবং কৃষি উন্নয়নমূলক জেলা। এই জেলাতে আসলে কৃষি খাতেই কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন এরা কিন্তু বেশি মনোযোগ দিয়ে থাকেন। তো এই তীব্র গরমের কারণে কিন্তু আপনাদের যদি একটু দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর একটি ফসলের মাঠে। এই মাঠটিতে কিন্তু এখনো ধান কাটা শুরু করেনি কৃষকরা, এবং কৃষকরা জানিয়েছেন যে এই মাঠে যেগুলো ধান বর্তমানে রয়েছে এইগুলো কিন্তু পানির সংকটে কিন্তু তাদের ধানের যে গোছা সেইগুলো কিন্তু আস্তরণটা কম হওয়ার সম্ভাবনা তারা দেখছেন, এবং এর ফলে কিন্তু উৎপাদন যেটা তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তার থেকে কিন্তু কম হওয়ার আশঙ্কা করছেন। অপরদিকে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আম এবং ধানে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ জমিতে পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগ জানিয়েছেন। এছাড়াও যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে তীব্র গরমে বেশ বেগ পেতে হচ্ছে। এর ফলে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন রাস্তার ধারে অতিমাত্রায় যেগুলো শরবত বা এই ধরনের খাবার রয়েছে এগুলো এড়িয়ে চলে বেশি করে পানি পান করার জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছেন। তো আফসানা, নওগাঁ থেকে তীব্র গরমে কৃষি খাতের উপর এবং সাধারণ মানুষের উপর যে বিপর্যস্ততা, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। একে তীব্র দাবদাহে অসহনীয় গরম, তার উপর চরম লোডশেডিংয়ে অতিষ্ঠ বরগুনার পাথরঘাটাবাসী। প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বরফ কলের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। পাথরঘাটার সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা লোডশেডিংয়ে বরগুনার পাথরঘাটায় জনজীবন এখন বিপর্যস্ত। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না পাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। সরকারের কাছে একটাই দাবি যে আমরা এই গরমে ক্লাস করতে পারি না, এই রুটিন থেকে আমরা বাঁচতে চাই। উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এছাড়াও সংস্কারের নামে দীর্ঘ সময় বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এতে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। আর বিদ্যুতের দাম বৃদ্ধি পেলেও প্রয়োজন না মেটায় ক্ষোভ জানান স্থানীয়রা। ঘন্টার ভিতরে 5 বারও তারা লোডশেডিং দেয়। এখন তাদের কাছে যে আমরা জিজ্ঞেস করবো যে এত লোডশেডিং দেন কা, যে লোডশেডিং হয় আজকে মোবাইলটাও তাদের বন্ধ হয়ে যায়।
আমরা আছি এখন একটা বিদ্যুৎ নির্যাতনের ভিতরে। ঘন ঘন লোডশেডিং এর কারণে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফটিসি ঘাটের কলে মিলছে না বরফ। এতে সময় মতো মাছ রপ্তানি করতে না পারায় লোকসানের সম্মুখীন হচ্ছেন জেলেরা। আমাদের 12 ঘন্টায় বরফ 16 আনা হইতো, এখন 24 ঘন্টায় দেখা যায় রাত দিয়ে 24 ঘন্টা এখন বিদ্যুৎ থাকে না, যে বিধায় এই বরফটা আমরা ভোল্টেজ পুরো পরিপূর্ণ পাই না, বিধায় বরফের টেম্পারটা ঠিক হয় না। এই লোডশেডিং এর জন্য আমরা বরফটা তৈরি করতে পারতেছি না, জেলেদেরকে আমরা সাগরে পাঠাইতে পারতেছি না। তবে সমস্যা সমাধানে কাজ করার কথা জানান স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। বর্তমানে মাত্রাতিরিক্ত গরমের কারণে এবং মানুষের বিদ্যুৎ ব্যবহার বেশি হওয়ার কারণে ভোল্টেজ কম পাই। তারপরও আমরা এই ভোল্টেজটাকে ইমপ্রুভ করার জন্য আমরা সাবস্টেশনে আমাদের 3টা ভোল্টেজ রেগুলেটর স্থাপন করছি। তীব্র গরম থেকে বাঁচতে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, এমনটাই আশা পাথরঘাটাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। উন্নত দেশগুলো যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করলে বিশ্ব রক্ষা পেত, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো 2024 উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের হুমকিতে থাকা দেশগুলোকে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I declare the grand inauguration of NAP Expo 2024. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল শতাব্দীর শেষ দিকে সমুদ্র গর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ অঞ্চল, যা দেশের মোট আয়তনের 12 থেকে 17%, এই শতাব্দীর শেষ দিকে সমুদ্রগর্ভে নিমজ্জিত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। শেখ হাসিনা আরও বলেন, আগামী 27 বছরে ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশে প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এ বিষয়ে উন্নত দেশের আর্থিক সহযোগিতা প্রয়োজন। ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় 230 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। COP26 এর সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে অভিযোজন অর্থায়ন 2019 সালের তুলনায় দ্বিগুণ করার কথা। এটি বাস্তবায়নে আমি ধনী দেশগুলোর প্রতিও আহ্বান জানাই। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ন্যাপ এক্সপোতে অংশ নিয়েছে জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশবিদ, বাংলাদেশের এনজিও প্রতিনিধি সহ 104টি দেশের 383 জন প্রতিনিধি। সম্মেলন চলবে 25 এপ্রিল পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। আজ 2 দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। সফরে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ কাতার সম্পর্কের মাইলফলক হিসেবে কালশি বালুরমাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তি পর্যায়ে চিকিৎসা ব্যয়। সবচেয়ে বেশি খরচ হচ্ছে ওষুধের পেছনে। সরকারি হাসপাতালে প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ বিনামূল্যে মিললেও তা যৎসামান্য।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর তুলনায় বাজেট সামান্য। বিশেষজ্ঞরা বলেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের মাইলফলক বাস্তবায়ন সম্ভব হবে না। ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গেল মাসের ২৬ তারিখ রাজধানীর মধুবাগে টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন রিকশাচালক জয়নাল আবেদিন। ২৫ বছরের সংসার জীবনে স্বামীকে হারিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে দিশেহারা মঞ্জিলা বেগম। কিভাবে চলবো, কিভাবে কি করব, এমন কোনো পরিস্থিতি নাই যে আমার নিজের পায়ে এই মুহূর্তে দাঁড়াবো, কি আমার মেয়েটাকে নিয়ে যা হুট করে নিয়ে যা আমি বিয়ে শাদী দেবো। ওষুধ কিনতে না পেরে আত্মহত্যার ঘটনা নতুন নয়। স্ত্রী সন্তানদের জন্য ওষুধ কিনতে না পারার ব্যর্থতায় ইতোপূর্বেও আত্মহত্যা করেছেন অনেকেই। আমার যে স্যালারি পাই প্রায় তার 3 ভাগের 1 ভাগ টাকা ওষুধের পিছনে চলে যায়। আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ, আমরা যাতে চিকিৎসা করে একটা লোককে বাঁচাইতে পারি, আমার ফ্যামিলির একজন মেম্বারকে বাঁচাইতে পারি, এটাই সরকারের কাছে আবেদন থাকবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিসংখ্যান মতে ওষুধের মোট ব্যয়ের 93.89% ব্যক্তির নিজস্ব আয় থেকে খরচ করতে হয়। সরকার ব্যয় করছে 5.2%, উন্নয়ন সহযোগীর মাধ্যমে 0.37% এবং বেসরকারি উন্নয়ন সংস্থা করছে 0.12%। ওষুধগুলো প্রায় কিনতেই যে সামান্য ওষুধ ওনারা দিত। ওষুধ এগুলি কি সবগুলি কিনে নেওয়া লাগছে, ফ্রি কোনো ওষুধ দেয় নাই। ওষুধটা লেখা দেয় ডাক্তার ভালো বুঝে, কিন্তু এরা তো দেয় না ওষুধ। ভাত খাইতাম পারে না, ওষুধ খাইতাম পারে না। সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ বলছে বাজেট স্বল্পতায় রেশনিংয়ের মাধ্যমে ওষুধ সরবরাহ করছেন তারা। আমার যে ক্ষমতা সেটা দ্বিগুণ 3 গুণ যখন হয়ে যায় তখন কিন্তু আমাকে রেশনিংয়ে চলে আসতে হয়। কারণ আমি যদি একজনকে ডিপ্রাইভ করি আর একজনকে পূর্ণ দিতে যাই তাহলে কিন্তু বৈষম্য তৈরি হবে। সাধারণ ওষুধগুলি আমরা 100% দিতে পারি, আর যেগুলি কস্টলি ওষুধ সেগুলির ভিতরে শুধুমাত্র আমরা স্ট্রেপ্টোকাইনেস, যেটা জীবন রক্ষাকারী ইনজেকশন, এবং লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, এগুলি আমরা সম্পূর্ণ সাপ্লাই দিই। বিশেষজ্ঞরা বলছেন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এ বিষয়ে অঙ্গীকার আছে, সিদ্ধান্ত আছে, কিন্তু সিদ্ধান্ত প্রতি বছর বলা হয় এটা এবারে হলো না, পরের বার করা হবে, এটা কিন্তু হচ্ছে না। কাজে এই জন্য একটা সরকারের শক্ত রাজনৈতিক অঙ্গীকার লাগবে। বিনামূল্যে বা স্বল্প মূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সর্বজনীন স্বাস্থ্যসেবার মূলনীতি হলেও সে লক্ষ্যে এখনও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে একটি চক্র। পরে বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা। চক্রের 8 সদস্যকে গ্রেপ্তারের পর সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এসব তথ্য জানান। প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত কোটি কোটি টাকা হাতিয়েছে চক্রের সদস্যরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। কখনো শিক্ষা বোর্ড তো কখনো সরকারি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী আর এজেন্টদের টাকা আত্মসাৎ করে আসছিল প্রতারক চক্র। এমন অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে অভিযান চালায় র্যাব। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা পড়ে মূল হোতা সহ চক্রের 8 সদস্য। র্যাব জানায় এই চক্র প্রথমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়, তারপর নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় প্রতারণার জন্য। সারা দেশে 2000 জনবল কাজ করছে এই প্রতারক চক্রের সাথে। চক্রটি বিভিন্ন কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে। এ কাজে ব্যবহার করে এমন 3 শতাধিক সিম উদ্ধার করেছে র্যাব। একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে, তার এই শিক্ষাবৃত্তির টাকার 22,500 টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে 16 ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে 4 বারে 1,50,500 টাকা চলে গিয়েছে। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে সংস্থাটি। যাচাই বাছাই না করে এমন কারো প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতীয় চিড়িয়াখানার জমি নিয়ে চলছে হরিলুট।
দখল করে কেউ বানিয়েছেন বহুতল ভবন, কেউ আবার বস্তি বানিয়ে মাসে ভাড়া তুলছেন লাখ লাখ টাকা। শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে জমি পুনরুদ্ধারে গিয়ে প্রভাবশালীদের হাতে মারও খেতে হয়েছে তাদের। আয়াতুল্লাহ মানিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। চিড়িয়াখানার জায়গা দখল করে প্রাচীর ঘেঁষেই নির্মাণ করা হয়েছে এমন সারি সারি ভবন। দেখা মেলে কিছু নির্মাণাধীন ভবনেরও। দখলদাররা এতটাই প্রভাবশালী যে নিজ জায়গা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর করতে বাধ্য হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 50-এর দশকে 218 একর জমির উপর নির্মিত চিড়িয়াখানার 7 একর জায়গায় এখন অন্যের দখলে। এই মুহূর্তে আমাদের টোটাল 6.7 একর জমি আমাদের বেদখলে রয়েছে। যারা দখল করে আছে তারা মামলা দায়ের করার কারণে বারবার উচ্ছেদ অভিযান স্থগিত হয়ে যায়। সরজমিনে দেখা যায় শুধুমাত্র একটি পরিবারের দখলেই রয়েছে 2 একর জমি, যেখানে বস্তি গড়ে তুলে মাসে ভাড়া তোলা হচ্ছে 6 লাখ টাকা। কত টাকা ভাড়া দেন? 4,000 টাকা ভাড়া দিই বাবা। পুরো বস্তি তো তালুকদার? হ্যাঁ, তালুকদার। এখন তো হেরা কেউ আসে না। অনুসন্ধান বলছে তালুকদার পরিবারের সদস্য বাবুল তালুকদার বস্তিটির দেখাশোনা করেন। ছোট ভাই সাইফুল ইসলাম তালুকদার বস্তিতে মাদক ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে। শাহালি থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। এছাড়া ভগ্নিপতিকে দিয়ে সরকারি জায়গা দখল করে রিক্সা গ্যারেজ বানিয়ে রাখারও অভিযোগ পাওয়া যায়। মালিক জোনাফালি। বাবুল তালুকদারের কি হয়? উনি হলো দুলা ভাই। কিসের জোরে চিড়িয়াখানার জমি দখল করে রেখেছে তা জানতে ফোন করা হলে উল্টো চিড়িয়াখানা কর্তৃপক্ষের ওপরই রাগ ঝাড়েন বাবুল তালুকদার। জি, সেই জায়গাগুলো 5 তলা 6 তলা বিল্ডিং করছে নবের বাগে। সেখানে চিড়িয়াখানার বিরোধিতা তাদেরকে নেয় না, কোনো সাংবাদিক নেয় না, কারণ ওইখান থেকে উনি মোটা অঙ্কের টাকা কিনে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জমি কেনা বাবদ টাকা পরিশোধের যাবতীয় কাগজপত্র দেখান। এমনকি তৎকালীন সময়ে নিচু জমি ভরাটের প্রয়োজনীয় কাগজও উপস্থাপন করে চিড়িয়াখানার পরিচালক। অস্থায়ীভাবে বস্তি স্থাপন করে এবং পরবর্তীতে এই জমিটিতে যারা মূল মালিক তারা এসে দাবি করে তাদের দখলে নিয়ে নেয়। আমরা তাদের কাছে আগেই এড়িয়ে নিয়েছি এবং টাকাও যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। বারবার অভিযান চালিয়েও কেন দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না তা জানতে জেলা প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা যায়নি। সুমন তানভীর, RTV, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে 27 এপ্রিল থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি জেলেও যেতে হতে পারে বলে হুঁশিয়ার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। কীটতত্ত্ববিদরা মনে করেন এসব উদ্যোগের পাশাপাশি তদারকি না বাড়ালে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। শাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা জমতে পারে এমন সব আবর্জনা কিনে নেবে তারা। এজন্য 25 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবর্জনা বিক্রি করতে আসেন। তবে টাকার জন্য নয়, বরং সচেতনতা বাড়ানোই তাদের লক্ষ্য। নিয়ে আসছি চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, বোতল। আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে আসছি, বিক্রির জন্য এটা বললে ঠিক হবে না। বিশেষ করে পানি জমে যেগুলো এডিস মশা জন্ম নেয়, এই ধরনের জিনিসগুলো আমরা সংগ্রহ করে আজকে নিয়ে আসছি এখানে। টাকাটা হচ্ছে মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে সচেতনতা বাড়ানো। তদারকি না বাড়ালে কোনো উদ্যোগই সফল হবে না বলে মত কীটতত্ত্ববিদদের। ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত পরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু গত বছরের তুলনায় বেশি হবে। সিটি কর্পোরেশনের কাজের মধ্যে সবচেয়ে বেশি যেটির অভাব সেটি হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। চেষ্টা আমরা ওয়ার্ডে করতে পারি কিনা এটা আমি একটু ভেবে দেখার অনুরোধ করছি। সিটি কর্পোরেশনের স্থাপনা আছে, যেমন কমিউনিটি সেন্টারগুলো, সেখানে যদি আমরা ডেঙ্গু ডিটেকশন সেন্টার চালু করি তাহলে এই এলাকায় কোনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। সকালে ডেঙ্গু সচেতনতার প্রচার অভিযানের উদ্বোধন করে মেয়র বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় দেয়া হবে না। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই বাড়িতে, যেই অফিসে, এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে র্যালি বের করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। অভিনয়ে ৩ দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনেতার মৃত্যুতে শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনয়ের পাশাপাশি দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বাস্থ্য সেবায় 10 বছর পূর্তি উপলক্ষে বর্ণিল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বিআরবি হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার সকালে রাজধানীর পান্থপথে হাসপাতাল ভবনে 10ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। এ সময় পরিচালক শামসুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার জামিল আহমদ, অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী সহ দেশ বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক এবং হাসপাতালের কনসালট্যান্ট ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিআরবি হসপিটাল বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করেছে, যা চলবে 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত। সেবা উপলক্ষে আর বিআরবি হসপিটালে সকল ধরনের প্যাথোলজি এবং রেডিওলজিতে টেস্টের ওপর 25% ডিসকাউন্ট প্রদান করা হবে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।